সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, সিমেন্ট খাত 90-এর দশকে ছিল অনেকটাই আমদানি নির্ভর, এখন পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, রপ্তানিও। এমনকি চাহিদার তুলনায় আমাদের উৎপাদন সক্ষমতা অনেক বেশি। তাহলে কেমন চলছে এ খাতের ব্যবসায়, এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। সৈয়দ আবু আবেদ সাহের আমাদের অতিথি, তিনি আমান সিমেন্টের সিইও। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ আরমান সাহেব এবং নাগরিক টিভিকে। আমরা একটু আপনাদের ব্যবসা বাণিজ্যের খাত নিয়ে একটু আলাপ করব। একটু শুরুতে একটু জানতে চাই যে সিমেন্ট খাতের আসলে বিনিয়োগ কী পরিমাণ আছে, কতগুলো সচল কোম্পানি আছে। আমি যেটি বলছিলাম উৎপাদন সক্ষমতা আপনাদের কি একটু যদি ছোট আকারে বলেন আগে শুরুতে একটু। ধন্যবাদ। সিমেন্ট খাতের একটু আগে আপনি একটা আলোকপাত করেছেন যে এক সময়ে এই টোটাল সিমেন্ট সেক্টরটা প্রায় 25 বছর 26 বছরের আগে আমদানি নির্ভর ছিল। এখন আপনারা শুনে খুশি হবেন, সিমেন্ট সেক্টর কিন্তু এখন সম্পূর্ণ 100% দেশীয় উৎপাদন হয়। আর যে আপনার ইনভেস্টমেন্টের কথা বলেছেন, এটার একটা রাফ হিসাব দিতে পারি। বাংলাদেশের সিমেন্ট সেক্টরে ইনভেস্টমেন্ট আছে রাফলি প্রায় 40,000 কোটি টাকা। এর মধ্যে দেশি ইনভেস্টমেন্ট বেশি, 3-4টা বিদেশি কোম্পানি আছে, ওনাদেরও শেয়ার আমি আশা করি যে 14-15%। আউট অফ 100, 14-15% ফরেন কোম্পানিজের এখানে অপারেশন। আর অপারেটিং এখানে অনেকগুলো কোম্পানি, 40 ঊর্ধ্ব কোম্পানি আছে, বাট অ্যাক্টিভ কোম্পানি অ্যারাউন্ড 35-36। উৎপাদনের ব্যাপারটা আপনি যেটা বলেছেন যে আমাদের সিমেন্ট সেক্টরে বাংলাদেশে যে উৎপাদনের যে ক্যাপাসিটি অনেক বেশি আমাদের ডিমান্ডের তুলনায়। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন এটা কেন এই পরিস্থিতি হয়েছে। আপনি দেখবেন 2012 সাল থেকে, আমি ক্ষুদ্র একটা স্ট্যাটিস্টিক্সে বোঝাবো, 2012 সাল থেকে আমাদের C-19 কোভিড-19-এর আগ পর্যন্ত 19 সাল পর্যন্ত এই 8 বছর দেশের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে, আমরা খুব এনকারেজিং একটা গ্রোথ ছিল। CAGR যেটা বলি আমরা, কিউমুলেটিভ অ্যাভারেজ গ্রোথ, সেটা প্রায় 11% ছিল। যার ফলে 2012 সালে আমাদের উৎপাদন যে ক্যাপাসিটি ছিল সেটা অ্যারাউন্ড 1.6 মিলিয়ন মেট্রিক টন ছিল। সেখান থেকে আমাদেরটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে কয়েক বছরে। হ্যাঁ, এবং এই যে 8 বছর পর পর একটা গ্রোথ এসেছে 11%, এতে করে যারা ইনভেস্টর, যারা শিল্পপতি, ওনারা এই সেক্টরটার প্রতি একটা উৎসাহ দেখান, এবং এই উৎসাহের ফলশ্রুতিতেই ক্যাপাসিটি বাড়ে। এবং এখন উৎপাদনের পরিমাণ যদি আপনি দেখেন, আমাদের উৎপাদনের ক্যাপাসিটি প্রায় 8 কোটি মেট্রিক টন, যেখানে ডিমান্ড অ্যারাউন্ড 3,70,80,00,000 মেট্রিক টন বছরের কথা বলছি। সো আমাদের উৎপাদনের তুলনায় আমাদের ডিমান্ড অনেক কম এই মুহূর্তে। একটু তুলনা করে যদি বলি, যে আপনি যেটি বলছিলেন যে আমাদের উৎপাদন সক্ষমতা তো অনেক বেশি, আবার বলছিলেন যে ব্যবহারও গত 8-10 বছরে অনেকটা বেড়েছে। একটু বলবেন যে যদি এশিয়ার অন্য দেশগুলো বা অন্য অনেক দেশের সাথে যদি তুলনা করি, আমাদের মাথাপিছু সিমেন্টের ব্যবহার কেমন অন্য দেশগুলোর সাথে? এটা একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন যে এশিয়ান অনেক গ্রোয়িং কান্ট্রি, যারা ডেভেলপিং কান্ট্রি, এইসব দেশের দেখেন ব্যাপক চাহিদা আমাদের নির্মাণ শিল্পের। এখন নির্মাণ বলতে আমরা আমাদের অন্যান্য যে বিল্ডিং ম্যাটেরিয়াল বুঝি, তার মধ্যে সিমেন্ট অন্যতম। পার ক্যাপিটা মাথাপিছু সিমেন্ট কনজাম্পশন বাংলাদেশে অ্যারাউন্ড 220 কেজি বছরে। যদি একজন মাথাপিছু কনজাম্পশন ধরেন, আমাদের 220 কেজি। পাশাপাশি ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই দেশের যদি আপনি মাথাপিছু সিমেন্ট কনজাম্পশন ধরেন প্রায় 310 কেজি। আরেকটি আমাদের কাছাকাছি দেশ শ্রীলঙ্কায় প্রায় 415 কেজি। আপনি যদি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে দেখেন, যেখানে মালয়েশিয়া 900 কেজি মাথাপিছু, থাইল্যান্ডে 700 কেজি, এবং আপনি অবাক হয়ে যাবেন চীনে এটা 1700 কেজি। সো একটা থাম্ব রুল আছে যে আমাদের 220 কেজির মতো আছে অ্যারাউন্ড। এটা যতদিন পর্যন্ত 600 কেজি পর্যন্ত মাথাপিছু থাকবে, ততদিন পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে, উন্নয়নের ধারাবাহিকতা থাকবে এবং উৎপাদন বাড়বে। সেই
চিন্তাটা করেই কিন্তু আমাদের যারা শিল্পপতি ইনভেস্টর আছেন এই সিমেন্ট শিল্পে আমাদের ইনভেস্ট করেছেন এবং ক্যাপাসিটি বাড়িয়েছেন। এটি আগামী দিনের সম্ভাবনার কথা আপনি বললেন, ঠিক আছে 600 কেজি পর্যন্ত যাবে, ততদিন পর্যন্ত আপনার ব্যবসার প্রসার হবে। কিন্তু এখন যেটি আপনি বলছিলেন যে যেহেতু উৎপাদন অনেক বেশি, চাহিদা অনেক কম, তো এই যে বিনিয়োগ যারা করেছেন তার মানে তো তাদের এক ধরনের মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এক ধরনের ঝুঁকি তো বিনিয়োগের জন্য তৈরি হয়েছে নাকি? এটা অত্যন্ত সত্য কথা বলেছেন। এটা শুধু আমাদের এখন একটা পরিবর্তন এসছে দেশে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এর আগে 3 বছর যাবতই কিন্তু এই নির্মাণ খাত, বিশেষ করে সিমেন্ট শিল্প সাফার করছে। গত 3 বছর কিন্তু আমাদের মার্কেটে যে প্রবৃদ্ধি হয়, আমি যেটা বলেছি 12 সাল থেকে 19 সাল পর্যন্ত 11% পজিটিভ গ্রোথ হয়েছে। গত 3 বছর কোভিডের 220 সালের পরে 21 সালে একটা ছোট গ্রোথ হয়েছিল। 21 সাল, 22 সাল, 23 এবং 24-এর এটা হলো সেপ্টেম্বর মাস, দ্যার ইজ নো গ্রোথ। বরং এই বছর যদি আমি অগাস্ট পর্যন্ত বলি, জানুয়ারি টু অগাস্ট যে আমাদের সিমেন্ট শিল্পের যে উৎপাদন সেলসের কথা বলি, সেখানে নেগেটিভ গ্রোথ আছে, প্রায় 3% নেগেটিভ গ্রোথে আমরা রান করছি দেন প্রিভিয়াস ইয়ার। গত বছরও কিন্তু নেগেটিভ গ্রোথে ছিল 22 সালের এগেনস্টে 23 সাল, এবং 22 সালেও কিন্তু একটা 21 সালের লেভেলে ছিল। সো গত 3 বছর এটা আমাদের আমি মনে করি গত 20 বছরে এরকম স্ট্যাগনেন্ট অবস্থা আমাদের নির্মাণ খাত তথা সিমেন্ট শিল্পে কখনো হয়নি। এবং এটা আমি খুব ডিফিকাল্ট, একটার পর একটা আমরা চ্যালেঞ্জ, গ্লোবাল চ্যালেঞ্জ, আমরা দেশীয় অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে আগাচ্ছি। এই বিষয়ে আশা করি আরও আলোকপাত করা যাবে। তীব্র প্রতিযোগিতা তো রয়েছে, সেটা অনেক ক্ষেত্রে বলা যায় যে যেহেতু বিনিয়োগ অনেক বেশি, অসুস্থ প্রতিযোগিতাও এটি একটি সংকট। এর বাইরে এই খাতে আসলে আপনি ব্যবসা বাণিজ্যের জন্য অন্য কি কি চ্যালেঞ্জ দেখছেন যে আসলে এই খাতটা আসলে আটকে আছে এই সমস্ত চ্যালেঞ্জের কারণে, যদি বলেন একটু। বাংলাদেশের অন্যান্য শিল্পের মতো কিছু কমন চ্যালেঞ্জ আছে, এগুলা সিমেন্ট শিল্পেও আছে। বাট আপনি যেই প্রসঙ্গটা আমাকে বলতে বললেন যে কি কি চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমরা রিসেন্ট টাইমে দেখেছেন যে গত 22 সাল থেকে আমাদের ডলার এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। হঠাৎ করে টাকার বিনিময়ে ডলারের যে এক্সচেঞ্জ রেট, এটা বিশাল পরিমাণ বেড়ে গেছে। এটা একটা আমাদের কি হয়, যে কোনো এই ধরনের সিচুয়েশনে কি হয়, আমার পণ্যের মূল্য বেড়ে যায়। হ্যাঁ, আমাকে কি করতে হয়, প্রোডাকশন কস্ট বেড়ে যায়। প্রোডাকশন কস্ট বাড়লে কিন্তু অটোমেটিক্যালি আমাকে মূল্য বাড়াতে বাধ্য হই। আমরা বাড়াতে পারছি কি না সেটা পরের বিষয়। তারপরে আপনি দেখবেন জ্বালানি, গ্যাসের মূল্য গত বছর দেখবেন কয়েকবারে বাড়ানো হয়েছে। এবং এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দেখবেন যে তেল একটু হলো দাম কমানো হয়েছে, আমরা অনেকদিন পরে পরিলক্ষিত হয়েছে যে একটা মূল্য কমেছে। বাট দেখেন এটা, এই যে গ্যাস তেলের মূল্য বাড়া, ডলারের এক্সচেঞ্জ রেট টাকার বিনিময়ে বেড়ে যাওয়া, তারপরে আমাদের দেখেন রাস্তাঘাটের মধ্যে কিছু চাঁদাবাজির ইস্যু আছে, যেটা পূর্ববর্তী সরকার আমলে ছিল, এখনও একদম শেষ হয়ে গেছে তা না। সো এগুলো সবগুলো আলটিমেটলি কী করে, পণ্যের উৎপাদন খরচ বাড়ায়। উৎপাদন খরচ বাড়ানোর ফলে কি হয়, ধরেন আমি পার ব্যাগ সিমেন্ট আমার 50 টাকা উৎপাদন খরচ বেড়ে গেল এসব কারণে। হ্যাঁ, কিন্তু আমি তো কাস্টমারের কাছ থেকে 50 টাকা অতিরিক্ত চার্জ করতে পেরেছি। আমি হয়তো বা আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রিতে যেসব মালিক পক্ষ আছেন, যারা আমাদের মতো কর্মচারী আছেন, আমরা চেষ্টা করে হয়তো 20 টাকা বাড়তে পেরেছি। এই যে 30 টাকা আমার প্রফিটের লস, কোনো কোম্পানি গত 3 বছর আমি হার্ডলি বলতে পারি লিমিটেড একটা কোম্পানি ছাড়া কেউ প্রফিট করতে পারেনি। এই কথাগুলো আমি মানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। তো আগে হয়তো বা অনেক প্রফিটের ব্যাপার চিন্তা করা যেত, কিন্তু এখন আমরা টিকে থাকাটাই হচ্ছে বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আর হচ্ছে আমাদের যে সরকারের যে ডিউটি স্ট্রাকচার, আপনি দেখবেন যে আমাদের এআইটি, আপনি দেখবেন যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আমাদের যে কাস্টমস ডিউটি, এগুলোর ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা আছে। আপনি ডলার সংকটের কথা বলছিলেন, টাকার অবমূল্যায়নের কথা বলছিলেন। আমরা গত 2-3 বছরেতে টাকার ব্যাপক অবমূল্যায়ন দেখেছি। এটি বলছিলেন যে এটি দাম বাড়ার কারণে আপনাদের উৎপাদন খরচ বেড়েছে, এটি একটি ব্যাপার। একটু বলবেন কিনা যে ডলার যেহেতু সংকট আছে, আপনাদের যেহেতু কাঁচামাল আমদানি করতে হয় এবং আপনারা কাঁচামাল আমদানিতে সবচেয়ে বেশি আপনাদেরই খরচ করতে হয়, তো ডলার সংকটের কারণে আপনারা কি কাঁচামাল আমদানিতে কোনো সংকট হচ্ছে? এটা আসলে যখন আপনি একটু আগে সঠিকভাবে বলেছেন যে টাকার অবমূল্যায়ন হয়েছে ডলারের এগেনস্টে, ইউএস ডলারের এগেনস্টে, এটা আমরা যখন প্রথম দিকে এলসি করা হতো
ডিফিকাল্টি হতো, কিন্তু সময়ের সাথে সাথে এগুলা অনেকটা আমাদের জটিলতা কমেছে অনেকটা। তো আসলে এই ধরনের জটিলতা আমরা আগে ফেস করেছি, কিন্তু এখন আমাদের মনে হয় আমদানি ক্ষেত্রে বড় ধরনের কোনো বাধা আমরা ফেস করি না। আপনি একটু ইঙ্গিত করছিলেন যে আমাদের বাংলাদেশে তো আমরা দেখছি যে যেহেতু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, তো জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে তো মানুষ অবকাঠামো নিজের ঘরবাড়িও একটু কম করতে চায়। মানুষ চায় যে খেয়ে পরে একটু বেঁচে থাকি আগে। যদি এই উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে প্রায় 3 বছর চলছে, 10% কাছাকাছি, এই উচ্চ মূল্যস্ফীতি যখন একটা দেশে থাকে তখন কি আপনাদের ব্যবসায় কি একটু বাড়তি মন্দা তৈরি হয় কি না? এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় যে উচ্চ মুদ্রাস্ফীতি আসলে আপনি যেটা বলেছেন 10% না, এটা 11%-এর উপরে ছিল। জুলাই মাসে এটা 11.5 মতো উঠে গেছিল, যেটা গত মাসে, যেটা অগাস্ট মাসে সর্বশেষ যেটা আসছে 10.49 আমাদের ইনফ্লেশন রেট হয়েছে। তো এটা কিন্তু যে কোনো কনজিউমারের জন্য, যেরকম যারা ভোক্তা পণ্যের ব্যবহারকারী আছেন ওনাদের জন্য যেমন একটা বিশাল চ্যালেঞ্জ, আমরা যারা উৎপাদন করি এবং আমরা সরবরাহ করি আমাদের যে কাস্টমার বা ভোক্তার দ্বার পর্যন্ত, আমাদের জন্য কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা আমরা করছি, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই শিল্পকে টিকায় রাখার জন্য, কারণ এই শিল্পের সঙ্গে প্রচুর কর্মচারী, লক্ষাধিক কর্মচারী, শ্রমিক কর্মচারী আমাদের এই শিল্পের সঙ্গে জড়িত। আবার ইনডিরেক্টলি প্রায় 10-15 লক্ষ যারা রাজমিস্ত্রি আছেন, কন্ট্রাক্টর আছেন, বিভিন্ন খুচরা ব্যবসায়ী আছেন, ডিলার আছেন, ওনাদের কর্মচারী আছেন, সব মিলে প্রায় 10-15 লক্ষ মানুষের কথা আমরা বলছি। তো আমি মনে করি থেকে এই যে একটা স্ট্যাগনেন্ট অবস্থা গত 3 বছর, এই অবস্থা থেকে আমাদের যে মানে উতরিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু সহযোগিতা দরকার সব দিক থেকেই, বিশেষ করে সরকারের কাছ থেকে। একটু বলবেন যে কি রকম পলিসি সাপোর্টের কথা বলছেন, নাকি আর্থিক কোনো প্রণোদনার কথা বলছেন? সহায়তা বলতে কি বোঝাতে চাচ্ছেন? না, আমরা আর্থিক কোনো সহায়তার কথা বলছি না। আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে আমাদের ধরেন এখন যে অগ্রিম আয়কর, এআইটি, দেখেন সিমেন্ট তৈরি হয় মূল কাঁচামাল কিন্তু ক্লিংকার, তার সাথে আরও 4টা কাঁচামাল আছে। আমি একটু উল্লেখ করি, একটা হচ্ছে আপনার স্ল্যাগ, ফ্লাই অ্যাশ, জিপসাম এবং লাইমস্টোন। দেখেন ক্লিংকার হচ্ছে মূলত, এই প্রত্যেকটার আমদানির সময় আমরা কি করি, একটা অগ্রিম আয়কর দিই, এআইটি। ধরেন ক্লিংকারের ক্ষেত্রে 2%, আপনার জিপসাম এবং লাইমস্টোনের ক্ষেত্রে আমরা এটা 5% দিই, আর ফ্লাই অ্যাশ অ্যান্ড স্ল্যাগের ক্ষেত্রে আমরা 3% দিই। এখন কথা হচ্ছে এটা যে এত উচ্চ মূল্যে আমরা এআইটি দিই, এটা আমরা কয়েকবার আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, ওনার কাছে আমাদের বিসিএম এর, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সহ আমরা অনেকেই এই প্রস্তাবনা দিয়েছি যেটা আমরা 0.5% করব। আচ্ছা, সেটা আপনি দেখেন। তারপরে এর মধ্যে আবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আবার সেলসের উপর 2%। হ্যাঁ, দেখেন একদিক দিয়ে আমরা আমদানির সময় একটা এআইটি দিচ্ছি, আবার সেলসের সময় 2%, এবং এগুলো কিন্তু চূড়ান্ত দায় হিসেবে কনসিডার করা হয়, পরে অ্যাডজাস্টেবল হয় না। ওয়ান্স ইউ পে অ্যাডভান্স, এটা কিন্তু পরবর্তীতে অ্যাডজাস্টমেন্টের কোনো স্কোপ নেই। তা আমি দাবি করছি যে এই দুটো ক্ষেত্রেই এআইটিটা যাতে 0.5% করা হয়। এটা কিন্তু অনেকবার গত বাজেটের আগেও আমাদের অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে, আমরা যখন টেলিভিশনে আমরা ডাকেন, আমরা কিন্তু এই দাবি জানাই। প্লাস ক্লিংকার যে মূল আমদানি পণ্য, এটার যে কাস্টমস ডিউটি, এটা আমরা 500 টাকা ছিল এই গত বাজেটের আগের বাজেটে, আমরা এটাকে 200 টাকা করতে বলেছি, কিন্তু আনফর্চুনেটলি গত বাজেটে এটা আর 200 টাকা বাড়িয়ে 700 টাকা পার মেট্রিক টন করা হয়। হ্যাঁ, তারপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার যদি অ্যালাউ করেন আমি এটা বলতে চাই, খুব ইন্টারেস্টিং। আমরা যখন জানেন সিমেন্টের কিন্তু 95% আমদানি নির্ভর কাঁচামাল, কিন্তু এই কাঁচামালগুলো আমদানির সময় যে কাস্টমস ভ্যালু ধরা হয়, আমরা ধরেন ক্লিংকার আমদানি করছি $43-44 পার টন, কিন্তু যখন ওনারা শুল্কায়ন করেন, শুল্ক নির্ধারণ করেন, তখন এটাকে $60 ধরে করেন। এই ক্ষেত্রে এটা একটা অতিরিক্ত চাপ। এই চাপগুলোর থেকে যদি আমাদেরকে কিছু হেল্প করা হয়, যে এইগুলোতে আমাদের সঠিক যে মূল্যের উপর শুল্কায়ন হয়, হ্যাঁ, সেটার জন্য ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা বিষয় হবে। কিন্তু এনবিআর এর কর্মকর্তারা তো মনে করে আপনারা একটু দামটা কম দেখান, যাতে যেহেতু শুল্ক ব্যাপার থাকে, এটা যাতে একটু ফাঁকি দিতে পারেন। এটার তো কোনো জবাব আছে? আদৌ অবশ্যই জবাব আছে। দেখেন এটা করার কোনো স্কোপ নেই। আমি একদম
দায়িত্ব নিয়ে বলছি যে একটা আন্তর্জাতিক ক্লিংকার এমন না যে আপনি এটাকে লুকিয়ে একটা আন্তর্জাতিকভাবে আমরা সবাই জানি ফ্রেট কত, একটা জাহাজের ভাড়া কত পার টন পড়ে, এবং এটা কোন কোন দেশে আমরা প্রত্যেকটা কোম্পানি কিন্তু মোরলেস পৃথিবী থেকে যে আমদানি করি আমরা বিভিন্ন দেশ থেকে সব সোর্স আমরা জানি এবং এর মূল্য সম্পর্কে সবাই জানি। এবং কাস্টমসে যারা আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে আছেন কর্মকর্তারা আছেন এরা শিক্ষিত ব্যক্তি, আমাদেরই ইউনিভার্সিটির আমাদেরই সার্কেলের মানুষজন, ওনারা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি জিনিসটাই জানেন, এখানে কোনো কিছু লুকানোর কোনো স্কোপ নেই। আমি মনে করি সেটার জন্য একটু যদি ওনারা চেক করেন তাদের পক্ষে বের করা সম্ভব। $60 একটা আমদানির আমি আমদানি করেছি $43, আমি কেন $60 ভ্যালুর উপর আমার ডিউটি দিব? এটা আমার একটা প্রশ্ন। অগ্রিম কর নিয়ে প্রশ্ন আছে, এটি সত্য। আপনি বলছিলেন যে কর কাঠামো একটু কমানো উচিত, আপনাদের ব্যবসার জন্য একটু সহনীয় হবে, কিন্তু এনবিআরকে তো আবার আয় করতে হবে, যে আয় দিয়ে সে আবার বিনিয়োগ করবে, অবকাঠামো করবে, তখন আবার আপনাদের চাহিদা তৈরি হবে। সো এই সামঞ্জস্যতা তো আবার রাখতে হবে, সেটি কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক যে এনবিআর এর লক্ষ্য হচ্ছে তার যতটুকু ম্যাক্সিমাম আয় করা সম্ভব। কিন্তু আপনি দেখেন, আমি বলেছি যে গত 3 বছর ওনারা কি কখনো তলিয়ে দেখেছেন যে গত 3টা বছর এই নির্মাণ খাতের এই সিমেন্ট শিল্পের কোনো কোম্পানি প্রফিট করছে না? এতগুলো এমপ্লয়ি কাজ করছে, আমি বলেছি লক্ষাধিক এমপ্লয়ি ডাইরেক্টলি কাজ করছেন, 10 থেকে 15 লক্ষ শ্রমিক কর্মচারী কাজ করছেন ইনডাইরেক্টলি। এই শিল্পের সঙ্গে এতগুলো মানুষের রিজিক জড়িত, মালিক পক্ষের কথা বাদই দিলাম, ওনারা যাতে অ্যাটলিস্ট মিনিমাম প্রফিট যদি না করতে পারে, আমি শুধু ট্যাক্স হিসেবে টাকা দিয়ে গেলাম, ভ্যাটের জন্য টাকা দিয়ে গেলাম, সেটা তো সাস্টেনেবল না। আমাদের এমন একটা কিছু করতে হবে, একটা উইন উইন সিচুয়েশন, যাতে করে ইন্ডাস্ট্রির যে মালিক আছেন ওনারা ভালো থাকেন, যারা এমপ্লয়ি আছেন ভালো থাকেন, যারা কনজিউমার তারা যাতে সহনশীল মূল্যে সেরা গুণমানের প্রোডাক্টটা পান। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু হয়তো শুধু একদিক চিন্তা করে, আমি কিন্তু একদিক চিন্তা করার পক্ষপাতী কথা বলছি না, যে আমার কনজিউমার, আমি 50 টাকা যদি আমার ট্যাক্স বার্ডেন বাড়ে যায় এক ব্যাগে, আমি কি 50 টাকা বাড়াতে পারবো? আমার কাস্টমার কি আমার কাছে দিবে 50 টাকা অতিরিক্ত? দিবে না। আপনি বলছিলেন যে আপনাদের উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু আপনারা যারা ক্রেতা তাদের উপর আসলে সেই চাপ খুব বেশি দিতে পারেন না, কিন্তু মানুষ তো এটি কোনোভাবে বিশ্বাস করে না। যদি আপনি বলছিলেন লোকসানি থেকে আপনার ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু মানুষ মনে করে যে আপনার সুযোগ পেলেই দাম বাড়িয়ে দিয়ে দিন শেষে আসলে ভোক্তাকেই শাস্তি দেন। কি জবাব দেবেন এটার? হ্যাঁ, মানুষ অনেক কিছু ভাবতে পারে, কারণ আমরা সিমেন্ট ব্যবসা উৎপাদন সরবরাহের সঙ্গে জড়িত, আমরা তো অন্যান্য প্রোডাক্টের কনজিউমার অলসো। হ্যাঁ, বাজারে গেলে আপনি কাঁচামরিচ 250 টাকা কেজি হঠাৎ করে হয়ে যায়, আমরা তো বাধ্য হয়ে কিনতে হয়। কিন্তু এখানে বিষয়টা কি, কাঁচামরিচটা কেন সময়ে 20 টাকা কেজি হয়, অসময়ে এটা 250 টাকা কেজি হয়? এটা কনজিউমার প্রোডাক্ট এবং এটা খাদ্যের মধ্যে পড়ে। আর আমাদের যে সিমেন্ট শিল্পে আমার যখন বিভিন্ন কারণে বেড়ে যায়, হ্যাঁ এটা ঠিকই বলেছেন, আমরা কাস্টমারকে বোঝানো খুব ডিফিকাল্ট হয়, বাট তারপরেও আমার ধারণা কাস্টমার উচ্চ মূল্যের ক্ষেত্রে ওনারা কনসিডার করেন কাজ করে। আর আজকালকার কাস্টমারদেরকে, কনজিউমারদেরকে বোকা ভাবার কোনো কারণ নেই, ওনারা ইন্টারনেটে সার্চ করে সব কিছু তথ্য পেয়ে যায়। এমন না যে আমরা একটা কিছু বানিয়ে বললাম ওনারা বিশ্বাস করে বসে থাকবে না, ওনারাও কিন্তু ব্যাপারটা বুঝে যে সরকারের ভ্যাট ট্যাক্স বেড়েছে, তেলের মূল্য বেড়েছে, উৎপাদন খরচ বেড়েছে ক্ষেত্রে। বাট আমরা কিন্তু সেটা করি না। আমরা করি কি, যে কোম্পানির যারা উদ্যোক্তা আছেন, আমরা কিন্তু খুব সহনীয় মূল্যে আমরা কাস্টমারের দ্বারপ্রান্তে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কোম্পানির প্রফিট খুব বেশি চিন্তা করি, আমি গত 3 বছরে অ্যাটলিস্ট বলতে পারি যে এই চিন্তাটা করা হয় না। দেশের বাজারে যেহেতু মন্দা আছে, তো আপনারা যারা স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো আছেন, বিনিয়োগ যাদের আছে, আপনারা কি রপ্তানির বাজারটা তো বাড়াতে পারেন? সেই বাজারটা নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি? আমাকে এই প্রশ্নটা অনেকেই করেন আমি যখন কথা বলতে যাই, যেহেতু সিমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছি। অ্যাকচুয়ালি সব অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বা রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা থাকে, সিমেন্ট দেখবেন অনেকটা কারণে। আমি একটু আগে বলেছি যে কাঁচামালগুলো কিন্তু 95-96% কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে সিমেন্ট কিন্তু একটা খুব ভারী পণ্য, হ্যাঁ, এটা লজিস্টিক্স চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি অন্যান্য পণ্যের তুলনায়। এই দুটো জিনিস চিন্তা করে তারপরে আমাদের এক্সপোর্টের, আমি কখনোই বলি নেই যে এক্সপোর্টের উজ্জ্বল সম্ভাবনা আছে আমাদের দেশে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশে আমরা কিছু কিছু রপ্তানি করি, যেমন ভারতের 7 সিস্টার এই জায়গাগুলোতে আমরা রপ্তানি করি। আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, ওইটার রাখাইন স্টেটে কিছু হতো রপ্তানি, কিন্তু যেহেতু এটার সম্ভাবনা খুব উজ্জ্বল দেখছি না, এবং আপনি যতই
আমরা কথা বলি লেস দেন 1% অফ আওয়ার সেল কামস ফ্রম দিস এক্সপোর্ট, এবং এটার মধ্যে খুব প্রফিট বলে কিছু নাই। এটা অনেকেই হয়তো বা অনেক কোম্পানি তাদের হয়তো বা সুনামের জন্য যে আমরা বিদেশে এক্সপোর্ট করছি, এই সুনামটার জন্য অনেকে দু একটা কোম্পানি আমাদের এক্সপোর্ট করে, বাট এটাতে আমি সম্ভাবনা খুব উজ্জ্বল দেখছি না। একটু আমান সিমেন্টের ব্যাপারে একটু শেষ দিকে আলোচনায় আমরা একটু জানতে চাই যে আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, আপনাদের উৎপাদন সক্ষমতাই কি, আপনাদের বাজারে আপনাদের অংশ কতটুকু আপনারা দখল করেছেন? ধন্যবাদ। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি আমান সিমেন্ট, আপনারা শুনে খুশি হবেন, গত 2 বছর 2.5 বছরে আমরা একসময় টপ 10 কোম্পানির নিচে ছিলাম, আমরা কিন্তু গত 2.5 বছরে আমরা টপ 10 কোম্পানির ভিতরে ঢুকে গেছি। আমরা এখন বাংলাদেশের 10টা স্বনামধন্য সিমেন্ট কোম্পানির মধ্যে অন্যতম একটি। আচ্ছা, আর আমাদের যেটা আপনি বলছেন গুণমানের দিক দিয়ে আমরা সেরা গুণমানের সিমেন্ট আমরা প্রস্তুত করি, এটার অনেকগুলো কারণ। একটা হচ্ছে আমরা র মেটেরিয়াল সোর্সিং, কাঁচামালের যে সোর্সিং করি আমরা পৃথিবীর সেরা জায়গাগুলো থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে মিল 2 ইউনিট 2, সেটা জার্মানির সেরা একটি টেকনোলজি আছে, ভিআরএন, ভার্টিক্যাল রোলার মিল টেকনোলজি, লোশে কোম্পানি। এটা হচ্ছে 4th জেনারেশন টেকনোলজি, যেটা হচ্ছে সিমেন্টের যে ফাইননেস, এটা একটা মানে আমি বলি কোয়ালিটির একদম শীর্ষে। তো আমি মনে করি বাংলাদেশে এই ধরনের মিল স্থাপনা খুব কম। সো আমরা যেহেতু পৃথিবীর সেরা টেকনোলজির মাধ্যমে এই পণ্যটা তৈরি করি, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে সেরা গুণমানের সিমেন্ট খুব সহনীয় মূল্যে আমরা বাজারজাত করি। তো যার ফলে আমি ক্লেম করতে পারি যে বাংলাদেশের অন্যতম সেরা গুণমানের সিমেন্ট সহনীয় মূল্যে আমাদের যে ক্রেতা ভোক্তা আছেন তাদের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিই কান্ট্রি ওয়াইড। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আমান সিমেন্টের পণ্য আমরা আমান সেম আমাদের যারা ব্যবহারকারী আছেন, ভোক্তা আছেন, নিশ্চিন্তে আপনারা ক্রয় করতে পারেন। আপনাদের গ্রুপের মানে আমান সিমেন্টের ব্যবসায়িক পরিকল্পনাটা কি যদি বলি যে আগামী, এখন তো আপনারা অনেক অগ্রসর হচ্ছেন, আগামী 5 বছরে আসলে আপনাদের পরিকল্পনাটা যদি একটু জানতে চাই। আমাদের দেখবেন যে আমি বলেছি একটু আগে যে আমরা সেরা গুণমানের সিমেন্ট, সেরা লেটেস্ট 4th জেনারেশন টেকনোলজি আমরা ইউজ করি আমাদের উৎপাদনে। আমাদের উৎপাদনের পরিমাণ আমাদের প্রতি মাসে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 3 লক্ষ মেট্রিক টন। আচ্ছা, আমাদের 3 লক্ষ মেট্রিক টন, আমাদের বাৎসরিক উৎপাদন হচ্ছে প্রায় 35 লক্ষ মেট্রিক টন। এখনও আমরা আমাদের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির তুলনায় যেহেতু বাজারে ডিমান্ড কম, আমাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন হচ্ছে না, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে আগামী 3 বছরে আমাদের যে পুরোপুরি যে ক্যাপাসিটি আছে বাৎসরিক 35 লক্ষ মেট্রিক টন, এই পুরোটাই আমরা ক্যাপাসিটি ইউটিলাইজ করা। যদি সম্ভব হয়, আমাদের যদি 3 বছরে আমাদের ব্যবসা ঘুরে দাঁড়ায়, আমরা হয়তো বা আরও ক্যাপাসিটি ইনক্রিজ করার পক্ষে থাকবো। এবং আমাদের যে চ্যালেঞ্জ, যেটা সর্বোচ্চ গুণমানের সিমেন্ট সুলভ মূল্যে, সহনীয় মূল্যে আমাদের যারা ব্যবহারকারী, আমাদের যারা ভোক্তা, তাদের দ্বার পর্যন্ত আমরা পৌঁছে দিব, সেটাই আমাদের কমিটমেন্ট। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সিমেন্ট খাত নিয়ে কথা বললাম। অতিথি যেটি বললেন যে গত কয়েক বছর কিন্তু এই খাতটি আসলে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রেক্ষাপটে তিনি যেটি বললেন যে বিশেষ করে রাজস্ব প্রশাসনের এনবিআরের যে কর কাঠামো, সেটি তাদের জন্য একটু অসহনীয়। আমরাও প্রত্যাশা করব সিমেন্ট খাত যাতে কোনোভাবেই সরকারি নীতি সহায়তার কারণে যাতে স্থবির না হয়, মন্দায় না পড়ে, সেটি সবাই এবং এনবিআর দেখবে। সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।